আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একেবারে সহজ শব্দে কঠিন একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এবারের ইউরোতে আপনি এখন পর্যন্ত যা যা খেলা দেখলেন, স্পেন এবং জার্মানির মতোই একটা দুটো ম্যাচ বাদে সত্যিকার অর্থে ইউরো কি উপভোগ করছেন? বেশি না। 2021 সালেও যে ইউরোটা দেখেছেন সেটার সঙ্গে এটাকে যদি কম্পেয়ার করেন, ম্যাচগুলো আসলে কতটা এক্সাইটমেন্ট নিয়ে আসছে। ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ডের মধ্যকার যে ম্যাচটা দেখেছি সেটা দেখে এই উপলব্ধিটা আরো অনেকটুকু বেড়ে গেল। দিন শেষে ইংল্যান্ডই জয়ী হয়েছে, দিন শেষে ইংল্যান্ড সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করেছে। তবে যে ব্র্যান্ডের ফুটবল গ্যারেথ সাউথগেটের এই দলটা খেলেছে, ফুটবল ভক্তদের জন্য এই ম্যাচগুলো দেখা আসলে কষ্টকর। বিশেষ করে ইউরোপিয়ান হাই পেস অ্যাটাক কাউন্টার অ্যাটাকের যে সুন্দর ফুটবল আমরা সাম্প্রতিক বছরগুলোতে অন্তত দেখেছি, সেটা তুলনা করলে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের মধ্যকার এই ম্যাচটা দেখে আপনার যদি বারবার ঘুম চলে আসে, দোষটা আপনার নয়, দোষটা আসলে যারা ফুটবল খেলছে তাদের। ইয়ান সমরের কাছ থেকে টাই ব্রেকারে আরো ভালো কোনো একটা কিছু আশা করছিলাম। মনে হচ্ছিল যে 2021 সালে রাউন্ড অফ 16-এ ফ্রান্সকে যেভাবে এমবাপের পেনাল্টি শট ঠেকিয়ে বিদায় করেছিলেন, তেমন কোনো একটা কিছুর জন্ম দেবেন। তবে ইয়ান সমার প্রতিবারই হিরো হবেন না, এবার অন্তত হননি। শেষ হাসিটা ইংল্যান্ড হেসেছে এবং এখানে কোচ সেই গ্যারেথ সাউথগেট, যার নানা কারণে নানা সমালোচনা এবং এই ম্যাচও যে অ্যাপ্রোচে তিনি দলকে খেলিয়েছেন সেটা নিয়ে কথাবার্তা বলার সুযোগ আছে। তবে শেষের দিকে এসে তিনি যে ভালো সিদ্ধান্তগুলো নিয়েছেন, ম্যাচটা পেনাল্টিতে যাবেও ভেবে ইভান টনি, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো স্পেশালিস্ট পেনাল্টি টেকারদেরকে নামিয়েছেন এবং তাদের ঠান্ডা মাথার ফিনিশিং এর কারণে শেষ পর্যন্ত ইংল্যান্ড এই জায়গায় ম্যাচটা বের করে আনতে পেরেছে। এখানে শেষের দিকে ইংল্যান্ডের পেনাল্টি নিয়ে যে প্ল্যানটা, সেখানে কোচ এবং বাকি প্লেয়ারদেরকে সাধুবাদ জানাতে হবে। তবে এর আগে ইংল্যান্ড যে স্টাইলের ফুটবল খেলেছে, পুরো ম্যাচে ইংল্যান্ড মাত্র 3টা শট অন টার্গেট রাখতে পেরেছে। সেটাও হতো না যদি শেষের দিকে ওই গোলটা কনসিড করার পরে বুকায়ো সাকারা গোল করার জন্য এমন তীব্র অ্যাটেম্প্ট দেখাতেন না। বরঞ্চ সুইজারল্যান্ডে একটা লম্বা সময় ম্যাচটা কন্ট্রোল করেছে বলে মনে হচ্ছে। এমন টাইপের খেলা সবচেয়ে বড় যে জিনিসটা বিরক্তির উদ্রেক ঘটায়, সেটা হচ্ছে কোচেরা বা প্লেয়ারে এতটাই মেকানিক্যাল মেশিনের মতো ফুটবল খেলেন যে বিন্দুমাত্র ভুল হলে প্রতিপক্ষ গোল করতে পারে এমন ভুল থেকে কোনো রকমের রিস্ক নেওয়ার চেষ্টা করেন না। প্রতিপক্ষের ডি বক্সের এ মাথা থেকে ও মাথা বল ঘোরান, তারপরে আমরা সেখানে ক্রিয়েটিভ কোনো মোমেন্ট দেখি না, যে কারণে খেলাগুলো দেখতে অনেক বোরিং লাগে। ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের মধ্যকার এই ম্যাচটা তেমনই একটা ম্যাচের নিদর্শন ছিল। তবে যাই হোক, শেষ পর্যন্ত ইংল্যান্ড সেমিফাইনালে কোয়ালিফাই করেছে এবং সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো একটা ম্যাচ হতে পারে। বিশেষ করে নেদারল্যান্ডস কিছুটা হলো পজিটিভ ফুটবল এই টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলেছে। তুরস্কের এই দলটা সম্পর্কে আসলে আলোচনা করতে হবে। খুবই ভালো একটা ফুটবল তুরস্কের এই দলটা খেলেছে। আর্দা গুলারের অসাধারণ আরো একটা ক্রস থেকে একাইদিন যেভাবে গোল করেছেন, এবং শুধুমাত্র সেখানে নয়, একের পরে এক শট কিন্তু তারা প্রতিপক্ষের গোল বরাবর মেরেছে। আর্দা গুলারের দূরপাল্লার শট দেখলাম, বেশ কয়েকটা অ্যাটাম্প দেখলাম। তবে প্রতিপক্ষ গোলকিপার অর্থাৎ ডাচ গোলকিপার সত্যিকার অর্থে ভালো কয়েকটা সেভ করেছেন। ম্যাচের 70তম মিনিটের সময় ডিভ্রে যে গোলটা করেছেন, মেম্ফিস ডিপের দুর্দান্ত একটা ডেলিভারি থেকে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন। এবং আরো একটা ওন গোল দেখলাম, যেখানে শুরুর দিকে মনে হচ্ছিল যে কোদি গ্যাপকো গোল করেছেন, তবে টার্কিশ রাইট ব্যাকের ভুলে বলটা যখন জালে চলে গেল, তখন ওন গোল আরো একবার জিতলো। এবারের ইউরোতে অনেক অদ্ভুত জিনিস দেখছি। সবচেয়ে বড় অদ্ভুত জিনিস, এত আত্মঘাতী গোল ফুটবল হিস্ট্রিতে, এটা অন্য একটা ব্যাপার হিসেবে কিন্তু লেখা থাকবে। যাই হোক, আমাদের সামনে দুটো এক্সাইটিং ম্যাচ অপেক্ষা করছে, ফ্রান্স বনাম স্পেন এবং ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস। সে ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছি, আশা করি সেখানে স্পেশাল কোনো একটা কিছু হবে। ধন্যবাদ সবাইকে।